প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেপ্টেন নিবেদিত করোনাকাল অনুষ্ঠানে। দর্শক আপনারা জানেন বাংলাদেশে করোনার মৃত্যু এবং সংক্রমণের একটি পরিসংখ্যান প্রতিদিনই আমরা পাচ্ছি। কিন্তু এই সংক্রমণ এখন কোন পর্যায়ে আছে? যারা সংক্রমিত হচ্ছেন তারা দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার সম্ভাবনা তাদের কতটুকু? তারপর কোন ধরনের ওষুধ ব্যবহার হচ্ছে? আমাদের পরীক্ষার কিটের সংকট আছে কিনা? এবং ভ্যাকসিন আবিষ্কার কোন পর্যায়ে আছে? এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস.এম. আলমগীর। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুজাহিরুল হক। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শফিউন শিমুল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ২৬শে মার্চ থেকে বাংলাদেশের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এবং ৩০শে মে পর্যন্ত এই ছুটি ছিল। ৬৬ দিন ছুটি থাকার সময় বাংলাদেশে ৪৯,০০০ কিন্তু সংক্রমিত হয়েছিল। তারপর এখন সবকিছু খুলে দেওয়া হয়েছে। এই ২৪ দিনে ১,১৯,০০০ সংক্রমিত হয়েছে। এর মধ্যে অনেকে আবার সুস্থ হয়েছেন, মৃত্যু হয়েছে। আমি একটু শফিউর আপনার কাছে ১ম এ যেতে চাই। এখন যে এই পরিস্থিতি কে আপনি কি বলবেন? কোন পর্যায়ে আমরা আছি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা নিয়ে আসলে সবারই কোয়েশ্চেন, আমরা আসলে কোথায় আছি, কোথায় যেতে পারি। এটা আমরা একটা ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এর আমরা কয়েকজন মিলে একটা প্রজেকশন করছি। সেই প্রজেকশনের অনুযায়ী যদি আমরা বলি লকডাউন তুলে দেওয়ার আগে বা সাধারণ ছুটি তুলে দেওয়ার আগে আমরা যে অবস্থায় ছিলাম সেটার তুলনায় কিন্তু আমাদের অবস্থাটা খারাপই হয়েছে বলা যায়। আপনি কিছু স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই। ধরেন লকডাউনের আগে আমরা যখন এই প্রজেকশন মডেলটা রান করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের আর নট, যেটা ইফেক্টিভ রিপ্রোডাকশন রেট বা নাম্বার, অর্থাৎ সহজভাবে বলতে গেলে একজন ইনফেক্টেড লোক আরেকজনকে মানে অন এভারেজ কয়জনকে ইনফেক্ট করে, সেই নাম্বারটা ছিল 1.04 এর মতো। এবং সেটা যখন আমরা মানে 2 সপ্তাহ পরে রান করলাম, সেই সেম মডেলে কিন্তু দেখাচ্ছে যে ইফেক্টিভ রিপ্রোডাকশন হচ্ছে 1.18, অর্থাৎ অন এভারেজ একজন ইনফেক্টেড লোক আরেকজন লোক 1.18 লোককে ইনফেক্ট করছে। এবং এখানে একটা মানে ইম্পর্টেন্ট বিষয় মনে রাখার মতো, সেটা হলো যে আপনার আগে যেখানে 1.04 ছিল, কিন্তু আমাদের টোটাল নিউ কেস ছিল বা এভরিডে নিউ কেস ছিল প্রায় 2,500-এর মতো। সেখানে যখন আপনি ওই 3,500 বা 4,000 হয়ে যাবে, তখন রিপ্রোডাকশন রেটটা যদি 1-এর বেশি হয়, তার মানে কি অন এভারেজ আপনি এভরিডে সেটা মানে 4,000 লোককে অন এভারেজ ইনফেক্ট করতে পারে আর কি। তো সেটা হলো বিষয়, তার মানে আমাদের ইনফেকশনের যে রেটটা এটা বেড়েছে। আর মডেলের যে প্রজেকশন গুলো আছে, পিক নিয়ে অনেক কথা হচ্ছে, সেটা একটা হতে পারে, আমাদের দুইটা মডেল রান করছি আমরা মূলত। একটা হলো যেটা এপিডেমিওলজিক্যাল মডেল, আর একটা হচ্ছে টাইম সিরিজ ইকোনোমেট্রিক্স মডেল দিয়ে। তো এপিডেমিওলজিক্যাল মডেল যেটা প্রেডিক্ট করছে আমরা হয়তো অলমোস্ট পিকের কাছাকাছি আছি, কিন্তু মানে এই পিকটা আরো অনেকদিন থাকতে পারে। আর আমরা যেটা টাইম সিরিজ মডেল দিয়ে যেটা প্রেডিক্ট করছি, সেখানে আপনার হয়তো জুলাইয়ের মাঝামাঝি আমাদের পিক হতে পারে 5,500 থেকে 6,000 কেসের মতো ডেইলি। এবং সেটা একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। এটি কিসের ভিত্তিতে আপনি বলতে পারছেন যে আমরা পিকের কাছাকাছি আছি? হ্যাঁ, এটা পিকের কাছাকাছি। এটা বললাম যে দুইটা মডেল আমরা রান করেছি। একটা হলো ধরেন সার মডেল, যেটা এপিডেমিওলজিক্যাল খুব ফেমাস একটা ক্লাসিক মডেল বলতে পারেন। সেই মডেল দিয়ে আমরা প্রেডিক্ট করে দেখেছি হয়তো আমাদের এই এখন যে পিকটাতে আছি এটাতে আমরা হয়তো আরো কয়েকদিন থাকবো। আর আমরা যেটা টাইম সিরিজ মডেল ইকোনমিস্টরা করে বা আরো আপনার ডেটা সায়েন্টিস্টরা করে, মোর অফ ডেটা ড্রিভেন মডেল, সেখান থেকে আমরা বলছি যে হয়তো জুলাইয়ের মাঝামাঝি পিকটা হতে পারে এবং পিকের নাম্বারটা অ্যারাউন্ড 6,000 ডেইলি নিউ কেস। বাট এখানে একটা কিন্তু আছে, আপনার যদি টেস্ট ক্যাপাসিটি না বাড়ান, আপনি কিন্তু 5,000-6,000 ডেইলি সহজে হয়তো পাবেন না। সুতরাং আপনি অফিসিয়ালি হয়তো 4,000-এ আমরা স্টাক হয়ে যাব যদি আমাদের এই টেস্টিং ক্যাপাসিটি না বাড়ে, বাট আনঅফিসিয়ালি হয়তো সেটা বাড়তে থাকতে পারে। তবে আশার কথা হলো, সবসময় হতাশার কথাই শোনায়, একটু আশার কথাও বলি, যে গত 1 সপ্তাহ যদি আপনি দেখেন আমাদের ইনফেকশনের যে গ্রোথটা, এটা কিন্তু বেশি না, মানে প্রতিদিন যা পাচ্ছি তার পরের দিন কিন্তু বাড়ছে না দ্রুত। সেটা একটা আমি বলবো পজিটিভ সাইন। সেটা যদি কন্টিনিউ করে, আমরা হয়তো এই 3,000 থেকে 4,000 এই কেসে অনেকদিন থাকবো, তারপরে হয়তো আমরা একটা নামার আমাদের সম্ভাবনা। গ্রোথটা বাড়ছে না, এটি আপনি বলতে চাইলেন। আমরা আলমগীর ভাইয়ের কাছে আসবো, তার আগে একটু মোজাহিরুল হক আপনার কাছে একটু যাই। এই যে গ্রোথটা বাড়ছে না, আপনি মনে করেন কিনা? দেখুন, এই যেটা সায়েন্টিফিক প্রেডিকশন বা প্রজেকশন,
যেভাবেই আমরা করি না কেন এগুলি নির্ভর করে কিন্তু যেটা বলছিলেন আমাদের শিমুল, যে আসলে আপনি টেস্ট কত করছেন, কত সংখ্যার মধ্যে কত টেস্ট করছেন আপনি, এটার উপরে কিন্তু নির্ভর করে। বিশেষ করে আপনি লক্ষ্য করবেন যে টেস্ট যখন বাড়ে আমাদের সংক্রমণের সংখ্যা বেড়ে যায়। সুতরাং আমাদেরকে প্রেডিকশন ঠিক আছে, প্রজেকশনও ঠিক আছে, এই ব্যাপারে দ্বিমত করার কথা না। দিস ইজ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ অন দ্য বেসিস অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ ইয়োর এভিডেন্স। এভিডেন্সটা আমার কাছে যা আছে সেটার উপরে ভিত্তি করে এটা হচ্ছে। কিন্তু এখানে আমার রিজার্ভেশনটা হলো এইখানে যে আমি যদি আজকে আমি একটা সংখ্যার হিসাব দেই আপনাদেরকে। আপনি দেখেন নেপালে 1572টা টেস্ট করে পার লাখ, 1572। আপনি ভুটানে দেখেন 3029টা টেস্ট করে পার লাখ, 1 লাখ লোকের মধ্যে 3029টা। আর মালদ্বীপে আপনার 7000-এর উপরে টেস্ট করে আপনার প্রতি লাখে। একটু লক্ষ্য করবেন, আমি যে তিনটা জাস্ট আমাদের প্রতিবেশীদের সংখ্যাই বললাম। ইভেন আমি যদি আপনাকে শ্রীলঙ্কার সংখ্যাটাও দেই, সেই সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। তো এখন কথাটা হচ্ছে যে আমরা প্রতি লাখে কতজনের টেস্ট করছি। আপনি তাহলে আমরা প্রত্যেকটা দেশ আমাদের নেইবারিং কান্ট্রিজের থেকে কম টেস্ট করছে। এখন যদি এই আমাদের ডক্টর শিমুলের প্রজেকশনে যাই, এপিডেমিওলজিক্যাল বলি আর ওটাতে দুটোতেই যাই, আমরা লক্ষ্য করব যে সেখানে কিন্তু ওদের যে আমাদের কিন্তু, এবং এইটা বলে এটাই আসতে চাচ্ছি যে আমরা সত্যিকারের ভাবে যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করা আমাদের মূল উদ্দেশ্য, এবং এই প্রেডিকশন বা প্রজেকশনটার উপরে ভিত্তি করে আমাদের কৌশল পরিবর্তন করব, এই প্রজেকশনগুলি সাধারণত করা হয়। সুতরাং আমরা যদি প্রজেকশনের উপরে ভিত্তি করেও করি, তারপরেও আমরা বলতে হবে যে আমাদের একটা নিজস্ব কৌশল থাকতে হবে, সেই কৌশলটার একটা বাস্তবায়ন পদ্ধতি থাকতে হবে, সেটা মনিটরিং এর একটা আমরা এই কৌশল নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ব্যবস্থা থাকবে। আচ্ছা, এই যেটি এই কি আমি একটু শেষ করি। হ্যাঁ শেষ করুন। আমি আরেকটু কথা বলে শেষ করি, নাহলে আনফিনিশ থেকে দেবে। সেটা হলো যে এখন লকডাউনটা হলো একটা কৌশল, তার মানে মানুষকে তার চলাচলটা সীমিত করে দেওয়া, মানে ঘরে রাখা, এবং এইটার জন্যই লকডাউনটা। এবং সেইটা কোনো কোনো দেশে এক একভাবে করেছে। শ্রীলঙ্কায় কারফিউ দিয়ে করেছে, আবার দেখেন আমাদের পাশের দেশ নেপাল, সেখানে লকডাউন দিয়ে করেছে। ভিয়েতনামে কোনো লকডাউনই দেয়নি। সুতরাং আপনি কি কৌশলে নিয়ন্ত্রণ করবেন সংক্রমণ, এটা কিন্তু আপনার নিজস্ব কৌশলের উপরে নির্ভর করে। আমরা প্রথম থেকে এই পর্যন্ত নিয়ন্ত্রণের যে কৌশলগুলি দেখেছি, সেই কৌশল তোখানি বাস্তবসম্মত, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে করেছি কিনা। ধন্যবাদ। আচ্ছা, যেটি বলছিল আলমগীর ভাই, আপনার কাছে আসবো। তবে আপনি জানেন যে চীনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল এবং তারা 2 সপ্তাহ বাংলাদেশে থেকেছে। যাওয়ার সময় তারা বাংলাদেশের এই মহামারী নিয়ে কিন্তু হতাশা ব্যক্ত করে গেছে। দুটি কারণে, একটি মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি, আরেকটি বিষয় তারা বলছে যে আমাদের পরীক্ষা অনেক কম হয়েছে। এই অবজারভেশনটা তারা দিয়ে গেছে। আপনার কি মনে হয়, মানে আসলে কি আমরা এই হতাশার বিষয়ে ঠিক আছে কিনা? না, ধন্যবাদ। বন্ধু প্রতিম কান্ট্রি থেকে একটা এক্সপার্ট দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরেছে, আমাদের সাথে মিটিং করেছে। তারা তাদের একটা ওপিনিয়ন দিয়ে গেছে। এবং সাধারণ মানুষের ভিতর মাস্ক পরার প্রবণতা কম, সেটা সবাই দেখছি। আমরা এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারছি না, এটা আমরা সবাই জানি। হসপিটাল ইনফেকশন কন্ট্রোল নিয়ে একটা কথা বলেছে, সেটা সত্যি কথা। বাংলাদেশে দীর্ঘদিন যাতে হসপিটাল ইনফেকশন নিয়ে বিভিন্ন গ্রুপেই আমরা কাজ করার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, বিশেষ করে হসপিটাল ইনফেকশন নিয়ে, সেটাও সত্যি। কিন্তু চাইনিজ এই টিমটার আসলে আমি মিটিং করে আমি তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করার আমার সুযোগ হয়েছে। এখানে 1, 2, 3 দিনের জন্য ছিল। এছাড়া যারা যে প্রদেশ থেকে এসেছে প্রাদেশিক টিম, এবং তারা আসলে ওভারঅল আরেকটা দেশের কার্যক্রম নিয়ে মন্তব্য করার যোগ্যতা রাখেন কিনা সেটাই আমার কথা। যেহেতু বন্ধু প্রতিম দেশ, তারা একটা রিটেন স্টেটমেন্ট দিবে বলে গেছে। তো তাদের সাজেশন গুলো ভালো, এই সাজেশন গুলো আমি আপনি সবাই জানি, আমরা দিল্লি থেকে কথা বলছি। হ্যাঁ, তবে আমাদের ডাক্তার এবং নার্সদের প্রচুর প্রশংসা করে গেছে যে এরকম লিমিটেশনস এর ভিতরেও
আমরা আমাদের হেলথ ওয়ার্কাররা যে কাজ করছেন তাদের অভিজ্ঞতা মূলত ঢাকা এবং নারায়ণগঞ্জে দিয়েছিল। আলমগীর ভাই, আমাদের যে সংক্রমণের হারটা এখন যেই পর্যায়ে আছে, মানে এটি কি খুব মানে বেড়ে যাচ্ছে অথবা কমেছে? আপনার কি মনে হয়? আপনার কি অবজারভেশনটা দিচ্ছেন? আমার আসলে এক রকমের মতামত হবে ডক্টর শিমুল যেটা বলেছেন, সেটা হলো যে ওনারা তো অনেক ক্যালকুলেশন পারেন, আমি কিন্তু সব ক্যালকুলেশন পারি না। কিন্তু আমি আমার সায়েন্সটা দিয়ে যেটা হিসাব করি সেটাতে হয় যে টেস্টের সংখ্যা বাড়লেই যে বেড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। তাহলে আজকের টেস্ট হিসাব করেন, আজকে কিন্তু 20-এর কাছাকাছি, এবং সেটা কিন্তু টেস্টের সংখ্যা আজকে অনেক বেশি। কিন্তু আমার যেটা মনে হয় যে আমি যে সার্বিক পরিস্থিতি দেখে আমি যদি স্ট্যাটিস্টিক্সটাকে একদিকে রেখে ভাইরাসের গতি প্রকৃতি চিন্তা করি, আরনটেও এফেক্টিভ আরনটেও হিসাবে ইকোনমিস্টরা একরকম করে, আমরা একরকম করি। সো আমার কাছে কিন্তু এফেক্টিভ আরনট আজকে 1.04, সো ওনার কাছে কিন্তু 1.8। সো এটা ভ্যারি করবে ক্যালকুলেশন অনুযায়ী। এবং আমি যেটা চিন্তা করি, আরনটটা আমি খুবই ফলো করি, কারণ বায়োলজি হিসেবে এটা আমাদের একটা সাবজেক্ট। তবে আমার যেটা গতি প্রকৃতি মনে হয়, আমরা অনেকগুলো ঝুঁকি তৈরি করেছি, ভুলে করি, সেটা ইচ্ছায় করি, অনিচ্ছাকৃত করি, সেটা ঈদের আগে পর্যন্ত। এবং আমাদের যে সীমিত ভাবে অফিস, আদালত, গণপরিবহন খুলে দেওয়া হয়েছে, সেগুলির জন্য এবং ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডের সাথে যদি হিসাব করি, আমার কমিউনিটি ট্রান্সমিশন যেভাবে আছে, সেটা হলে আসলে আগামী 2-1 দিনের ভিতরেই কিন্তু সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করার কথা। কিন্তু বাংলাদেশে যেটা ডক্টর শিমুলও বলেছে, বাংলাদেশে কিন্তু এক্সপোনেনশিয়ালি পিক হবে না, যেটা নিউ ইয়র্কে বা ইতালির কিছু শহরে আপনি দেখে গেছেন। বাংলাদেশের সরকারেরও একটা প্রথম থেকে উদ্দেশ্য ছিল, আমি যদি একটা পর্যায়ে রেখে দিতে পারি, যে অনেকদিন এক পর্যায়ে থাকলো কিন্তু এক্সপোনেনশিয়ালি অনেক বেশি কেস রোগী যদি না হয়, সেটাতে আমাদের যেটা সুবিধা হয় যে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা যেগুলি আছে সেগুলিতে আমরা একটা সহনীয় মাত্রায় থাকতে পারবো। কিন্তু আজকের থেকে যদি 10,000 করে কেস হতে শুরু করে 3 দিন 5 দিন, আমাদের তো স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর সকলেরই ভেঙে পড়েছে। আমরা বলি আগে ফ্র্যাজাইল ছিল, এখন ব্রোকেন হয়, তাই তো? তো বাংলাদেশের তো একই অবস্থা সারা পৃথিবীর মতোই। আমি যদি 15% পেশেন্টকেও হাসপাতালে নিতে চেষ্টা করি, সেই ক্যাপাসিটি তো সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও নাই। না আলমগীর ভাই, এখানে একটা বিষয় আমরা কথা হচ্ছে কি, টেস্ট করলে যে তাদের সবাইকে হাসপাতালে নিতে হবে, বিষয়টি তো এরকম না। বাসায় বসে টেস্টটা কি বাড়ানোর উপায়টা কি? আসলে বাড়ানোর প্রয়োজন আছে কিনা, যেটি আরো দুজন আলোচনায় বলতে। মহামারীর ইতিহাস যদি পড়েন সারা পৃথিবীর, এখনো যদি মহামারীর, আসলে আমরা তো মানে রাজনৈতিক নেতাদের বক্তৃতা যতটুকু সায়েন্স ততটুকু শুনি না, এটা হলো আমাদের সমস্যা। আমরা কিন্তু সারা পৃথিবীতে বড় দেশগুলায় সায়েন্স সিমটমস আছে, ক্লিনিশিয়ান যদি দেখে তাহলে সেটা প্রবল এবং তাকে ট্রিটমেন্ট শুরু করা হয়। এটি হলো মহামারীতে হলো যে লক্ষণ দেখে চিকিৎসা শুরু হবে। চিকিৎসক যদি মনে করেন যে কারো কারো পরীক্ষা করানো দরকার, তাকে অ্যাডমিশন দিবেন, তাকে পরীক্ষা করবেন। কিন্তু আমাদের এখানে এই বছর যেটা হয়ে গেছে, আমরা কিন্তু 2009-এও এটা করি নাই সময়, সেখানেও প্রিজাম্পটিভ ট্রিটমেন্ট ছিল। আরো একটা অ্যাডভান্টেজ এটা, যে প্রিজাম্পটিভ ট্রিটমেন্ট যদি আপনি কোভিড-19 জন্য করেন, এটার জন্য কোনো স্পেসিফিক মেডিসিন নাই। যে আমি কোভিড-19 চিন্তা করে কনফার্ম না হয়ে তাকে একটা ওষুধ দিলে এটা সাইড এফেক্ট হবে, এখানে কিন্তু সেটা ব্যাপারটা না। সো আমাদের এখানে যেটা সবার আমাদের বলা উচিত ছিল প্রথম থেকে, আমরা কেউ কেউ বলার চেষ্টা করি, কারণ আমরা ছোট মানুষ, আমাদের কথা যায় না সব জায়গায়, সেটা হলো যে প্রবাবল কেস সংখ্যাটাও আমাদের নির্ণয় করা উচিত ছিল। তাহলে আপনি টোটাল যে কত সাসপেক্টেড পেশেন্ট আপনার কাছে আসে, আমার ক্লিনিশিয়ান কত টেস্ট সেটা মনে করে, এবং কতজনের আপনি ল্যাবরেটরি টেস্ট করাতে পারছেন। ল্যাবরেটরি টেস্ট করে পৃথিবীতে বহু ক্লিনিশিয়ানই অনেক ডিজিজের ল্যাবরেটরি টেস্ট হয় না। আমাদের ক্লিনিশিয়ানটি কি ডায়াগনোসিস করতে পারে না, ট্রিটমেন্ট করে না, কিন্তু ল্যাবরেটরি টেস্ট করতে পারলে ভালো। এবং সেটার জন্য সর্বোচ্চ আজকে তো 65টা ল্যাব কাজ করে। কিন্তু আপনার মনে রাখতে হবে, পিসিআর এর মতো একটা সংবেদনশীল হাইলি টেকনিক্যাল পরীক্ষা যে এই 1 থেকে 65 হয়ে গেছে, এটা কিন্তু বিশাল অর্জন। আলমগীর ভাই, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো পরবর্তী পর্যায়ে আরো আলোচনা করব। আমরা একটু শিমুল আপনার কাছে আবার আসতে চাই, যে আপনি তো নানা পরিসংখ্যান দিলেন, কি
আমাদের আশাবাদী হওয়ার মতো কোনো পরিসংখ্যান আপনার কাছে আছে কিনা? আমি একটি ছোট পরিসংখ্যান দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে ৭০ দিনে ১ লাখ আপনার সংক্রমিত হয়েছিল, কিন্তু পরের ৫ দিনে তারা ২ লাখ সংক্রমিত হয়েছে। ব্রাজিলের ৭০ দিনে ১ লাখ হয়েছিল। পরের ১১ দিনে আপনার দ্বিতীয় দফায় তারা ১ লাখ হয়েছিল, দ্বিতীয় ১ লাখ। ভারতে ১১১ দিনে ১ লাখ হয়েছিল, পরের ১৫ দিনে আপনার দ্বিতীয় লাখে তারা গিয়েছিল। তো আসলে আমাদের মানে গতিটা কি? আমাদের একটা জিনিস যে গত ২৪ দিনে কিন্তু আমরা ওই যে আগে যেই হিসেব দিয়েছিলাম যে ১ম দিকে আমরা যখন ছিলাম ৪৯ মানে হাজার সংক্রমিত ছিল, কিন্তু গত ২৪ দিনে কিন্তু আমরা হয়েছি ১,১৯,০০০। তার মানে ২৪ দিনে আমরা ৬৯,০০০ সংক্রমিত হয়েছি। মানে এইটা কি একটা আশাবাদের দিক কিনা? আপনার কি মনে হয়? ধন্যবাদ। এখানে অনেক এগুলা ইস্যুজ আছে। এটা একে একে বলতে হবে। আমি তার আগে একটু আলমগীর ভাইয়ের সাথে ওই জিনিসটা ইয়ে করি। আমি ইফেক্টিভ রিপ্রোডাকশন রেটটা যখন আজকে রান করেছি সেটা 1.05। আমি ওইটা বলেছিলাম ২ সপ্তাহ পরে, লকডাউন খুলে দেওয়ার ২ সপ্তাহ পরে এই ইফেক্টিভ রিপ্রোডাকশন রেটটা ছিল 1.18। তো যেটা আমাদের এখন মানে গত এক সপ্তাহ যদি আপনি স্ট্যাটিস্টিক দেখেন, আমাদের এই নাম্বারটা কিন্তু ওই যে ৩,৫০০ ৪,০০০ এই ঘরের কাছাকাছি আছে। যদিও টেস্ট নাম্বার নিয়ে অনেক কথা আছে, ওটা টেস্ট করলে হয়তো নাম্বারটা একটু বেশি হতো, এটা ডেফিনেটলি শিওর। কিন্তু আপনি ধরেন ব্রাজিল এবং ইউনাইটেড স্টেটস বা অন্যান্য দেশে তারা কিন্তু একটা পর্যায়ে খুব এক্সপোনেনশিয়ালি গ্রো করেছিল, যেটা আমাদের ওই ফেজটা কিন্তু আমি মনে করি আমরা মোটামুটি পার করে চলে আসছি। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা একজন ইকোনমিস্টই বলেছেন, যে বা ডেভেলপিং কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ, তারা কিন্তু আউট অফ কন্ট্রোল না, আবার নট ইন এ কন্ট্রোল। মানে আমরা কিন্তু খুব মাঝে মাঝে একটা জায়গায় আছি, সুতরাং ইট ক্যান গো এনিহোয়ার। এবং এটা আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সামনে কিন্তু কুরবানি ঈদ আসছে। তো সেখানে কিন্তু আবার একটা মেসিভ কি বলবো, এই ফিজিক্যাল ডিস্টেন্সের জায়গাটা, এই জায়গাটা ঘাটতি হতে পারে। আরো জিনিস দেখার বিষয় আছে। আপনি সৌদি আরব দেখেন, তারা কিন্তু কার্ভের নিচের দিকে যাচ্ছিল, তারা তখন সবকিছু খুলে দিল, তারপরে কিন্তু ওদের আবার সেকেন্ড পিক হলো, ইরানে আবার সেকেন্ড পিক হলো। সুতরাং আমরা যে এখন পিকটা দেখছি, এটা কিন্তু অ্যাবসলিউট নাও হইতে পারে, এমনও হইতে পারে আমরা অগাস্টে অথবা ঈদের পরে আমরা আরেকটা পিকে পৌঁছতে পারি, এবং সেই পিকটা ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ হতে পারে। তো এগুলো সবই কনজেকচার। তবে এই এখনকার পর্যন্ত আমি যদি গত এক সপ্তাহের ট্রেন্ড দেখি, আমি বলবো যে আমাদের ওই গ্রোথটা স্টেবল পর্যায়ে আছে। গ্রোথ বাড়ছে, এটা খুবই অ্যালার্মিং, কিন্তু এটা একটা স্টেবল পর্যায়ে আছে। আমরা যদি এই পর্যায়েও আলমগীর ভাইয়ের সাথে আমি ওই জায়গাটা একটু একমত পোষণ করবো, যদি আমরা ২-৩ সপ্তাহ এভাবে থাকতে পারি, হয়তো আমাদের একটা আশান্বিত হওয়ার সুযোগ আছে। বাট এগেইন, আপনি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যেতে পারেন, এটা অসম্ভব কিছু না। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আপনি আমেরিকার কেসটাই ধরেন, ওরা পিকে যাওয়ার পরে কিন্তু আর নামছে না, ওই একটু নেমেছিল ২০,০০০, এখন কিন্তু আবার ৩০,০০০-এর দিকে চলে যাচ্ছে। তো এরকম না, একবার নামা শুরু করলে আপনি নামতেই থাকবেন, আপনি কিন্তু আবারও উঠতে পারেন। সুতরাং আপনার ওই স্ট্রং মেজার গুলো রাখতেই হবে, যতটুকু পারা যায়, যতটুকু মেজার ছেড়ে দেওয়া যাবে না আর কি। যতটুকু আমাদের স্ট্রিক্ট হওয়া, ইনসেন্টিভ দেওয়া এবং হেলথ সিস্টেমকে রেডি করা, আইসোলেশন, বিভিন্ন জিনিসগুলা আছে, যেই ক্লাসিক্যাল যে টুলস গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। সুতরাং মানে একটু ভালো হয়ে গেল, সব ছেড়ে দিলাম, আমরা সেলিব্রেট করলাম, তাহলে কিন্তু আপনার এই ফ্লোরিডার মতো কেস হইতে পারে, ওখানে কিন্তু বেড়ে গেছে এরকম ওপেন হওয়ার পর। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আর যতদিন এই মহামারী আছে, এই কোভিড আছে, মানে টোটাল বিষয়টা হচ্ছে আমাদের আরো সচেতন থাকতে হবে, যেন এটি বেড়ে না যায়। এখন যেই পর্যায়ে আছে, এই অবস্থায় রাখতে থাকলে পারলে আমাদের এটি আস্তে আস্তে কমে যাবে। এই বিষয়টি ডক্টর শফিউল শিমুল, আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি সম্ভবত আমাদের কাছ থেকে বিদায় নেবেন এই পর্যায়ে। আর সেই সঙ্গে আমরা একটি বিরতিতে যাব, তবে বিরতির পর আমরা দ্বিতীয়বার সংক্রমিত হয় কিনা মানুষ, এবং কিভাবে হয় সেটিকে চেক দেওয়ার উপায়টা কি, সেটি নিয়ে আমরা আলোচনা করবো। দর্শক, আমরা ছোট বিরতি যাচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন এখানে আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস এম আলমগীর। আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোজাহিরুল হক। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে, যেটি বলছিলাম, এখানে সব বিষয়ে আলোচনা হচ্ছে যে আমাদের আসলে পরীক্ষা কম হচ্ছে। তো এই যে পরীক্ষা কম হওয়া, এই কারণে আমাদের মানে সংক্রমণ কত, সেটি অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া যাচ্ছে না। এখানে ডক্টর সাইদুর রহমান, আমরা কি
আমরা কি র্যাপিড টেস্ট করিয়ে এটি কি বুঝতে পারি কিনা যে আমরা আসলে সংক্রমণ বাংলাদেশের কেমন এবং সেটি কি টেস্ট আউট করা সম্ভব কিনা? ধন্যবাদ জনাব রাশেদ। এটা র্যাপিড টেস্টের ব্যাপারটা এখনো গ্লোবালি কনসেনসাস হয়নি, কিন্তু র্যাপিড টেস্ট ডেফিনেটলি কতগুলো খুবই ভালো সেন্সিটিভ র্যাপিড টেস্ট এসছে যেগুলো পয়েন্ট অফ কেয়ারে নেওয়া যায়, সেগুলো এখনো ওয়াইডলি অ্যাভেলেবল না। কিন্তু যেগুলো ওয়াইডলি অ্যাভেলেবল র্যাপিড টেস্ট বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে থেকে খুবই ভালো সেন্সিটিভিটি আছে সেরকম তেমন বেশি নেই। যেগুলো আছে সেগুলোকে মাঝে মাঝে কোনো কোনো দেশে ইন্ট্রোডিউস হওয়ার পর আবার ফেরত নিতে হয়েছে। কিন্তু র্যাপিড টেস্টের মূল ইয়েটা হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে যেটা কি ডায়াগনস্টিক পারপাস ইউজ করবেন নাকি সার্ভেলেন্স পারপাসে ব্যবহার করবেন। যদি র্যাপিড টেস্টটা ডায়াগনস্টিক্সের জন্য ব্যবহার করা যায় তাহলে পরে খুবই মানে অল্প কয়েকটা টেস্টকে বলা যায় যেগুলো নাকি অ্যান্টিজেন বেসড র্যাপিড টেস্ট, যেগুলো ডায়াগনোসিসে ব্যবহার করতে আরটিপিসিআর রিপ্লেস করে ফেলতে পারবে। কিন্তু মূলত যেগুলো র্যাপিড টেস্ট বেশি পপুলার হয়েছে সেগুলো অ্যান্টিবডি বেসড, যেগুলো মূলত সার্ভেলেন্সের জন্য বেশি সহজ বা ভালো কাজে দেয়। এবং সেখানে আসলে দুই ধরনের ইমিউনোগ্লোবুলিনকে আলাদা করতে পারলে পুরোনো কেস, নতুন কেস, মানে চলমান কেস এবং পুরোনো কেস, এই দুটোকে আলাদা করা যায়। বাট র্যাপিড টেস্ট ডেফিনেটলি পৃথিবীর সব দেশে এখন গ্র্যাজুয়ালি ইনকর্পোরেট করতেছে তাদের সিস্টেমের মধ্যে। এটা সাপ্লিমেন্টারি টু দ্য আরটিপিসিআর এবং এটার ইন্টারপ্রিটেশন আসলে আমরা জানি। অর্থাৎ র্যাপিড টেস্ট কি র্যাপিড ইন্টারপ্রিট করা হবে, আরটিপিসিআর মতো ইন্টারপ্রিট করা হবে। এখানে আসলে তেমন কনফিউশনের স্কোপ নাই। আমি আপনার সঙ্গে একমত যে র্যাপিড টেস্ট করলে আমাদের ব্রডার হরাইজনে টেস্টিং ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে এবং এটাকে আমরা ওই অর্থে ইন্টারপ্রিট করতে পারবো। যেমন আমরা বলছি যে এক্সিট পাসপোর্ট দেওয়া, বলছে যে ফ্যাক্টরিতে কারা যাবে, আমরা 10,000 শ্রমিক আছে, কোন 5,000 আগে যেতে পারবে, এটার জন্য র্যাপিড টেস্ট এক্সেলেন্ট। আমরা অ্যান্টিবডি টেস্ট করে আমরা যাদের অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে তাদেরকে আগে ফ্যাক্টরিতে যেতে দিতে পারি। আমাদের পপুলার হেলথ কেয়ার ওয়ার্কার, তাদের মধ্যে অ্যান্টিবডি টেস্টিং খুবই জরুরি। অ্যান্টিবডি টেস্টিং করে কাদেরকে হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে, কাদেরকে কোভিড ইউনিটে কাজ করবে, কারা নন কোভিড ইউনিটে কাজ করবে, এই স্প্লিটিং এর জন্য এই ধরনের টেস্টগুলো ব্যবহার করা যেতে পারে। সো অনেক অপরচুনিটিজ আছে যে জায়গাগুলো সাপ্লিমেন্ট করতে পারে আরটিপিসিআর কে এবং আমাদের টোটাল কাভারেজটা অনেক বেড়ে যেতে পারে। কারণ কাভারেজটা না বাড়লে যেটা অসুবিধা হচ্ছে, সেটা আমি অবশ্য ওনারা বেশি এক্সপার্ট, তারপরে আমি বলবো যে মূল কাজটা ডায়াগনোসিস না। উনি খুব ভালোভাবে বলছেন যে এটা ডায়াগনোসিসের জন্য আরটিপিসিআর না, আরটিপিসিআর দরকার হচ্ছে কন্টাক্ট ট্রেসিং এর জন্য, মানে আপনাকে ডিটেক্ট করে, কারণ অ্যাসিম্পটোমেটিক 40% কেসেস। সো তাদের যদি ট্রেস না করা, মানে আইডেন্টিফাই করা না যায়, তাহলে তো কন্টাক্ট ট্রেস করা যায়, স্প্রেডটা কন্টিনিউ করতেছে আমাদের। যে জন্য যে 40% অ্যাসিম্পটোমেটিক কেসকে ধরার জন্য ডেফিনেটলি সিম্পটোমেটিক কেস এবং ট্রিটমেন্টটা ক্লিনিক্যালি করা সম্ভব। এবং দেয়ার লস অফ আদার, যেমন আরটিপি মানে চেস্ট এক্সরে, বিভিন্ন ধরনের ব্লাড মার্কার্স, ওগুলো দিয়ে আসলে চিকিৎসা করবে, এটা সত্য। কিন্তু আরটিপিসিআর দিয়ে আসলে অ্যাসিম্পটোমেটিক কেসগুলোকে ধরে ওইটা কন্টাক্ট ট্রেসিংটা করা জরুরি। সেজন্য আরটিপিসিআরটা নিয়ে এত বা টেস্টিং ক্যাপাসিটি নিয়ে এত কথা হচ্ছিল। তবে এটা এবং আরটিপিসিআর কে সাপ্লিমেন্ট করার জন্য আপনি যেটা বলেছেন, আমরা র্যাপিড টেস্ট গুলোকে যদি ইন্ট্রোডিউস করা যায় তাহলে ক্যাপাসিটিটা বাড়তে পারে। আমরা একটু ডক্টর মোজাহার হক আপনার কাছে আসছে, এই যে কথাগুলো বললেন, মানে আপনি কি একমত কিনা এটির সাথে? আপনি যেটি বললেন যে সার্ভিলেন্সের জন্য এটা র্যাপিড টেস্ট এটি দরকার হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু সাইদুর রহমান সাহেবের সাথে সম্পূর্ণ একমত। কিন্তু এই কথাটা, এই যে আমরা র্যাপিড টেস্টের কথা আজকে থেকে বলছি না, আমরা বলছি অনেক আগে থেকে। এই জন্য আমাদেরকে প্রশ্নও করা হয়েছে। আমরা এপ্রিলের শেষের দিকেই বলেছি, মেয়ের প্রথম দিকেও বলেছি যে আমাদের দেশের যেহেতু পিসিআর টেস্টের সীমাবদ্ধতা আছে, আমরা এই টেস্টটাকে যদি ইন্ট্রোডিউস করতে পারি তাহলে আমাদের এইটা আরো এক্সপ্যান্ডেড ওয়েতে আমরা কভারেজটা পাবো। এবং তখন আমরা পিকচার, সাইদুর রহমান সাহেব যেমন বললেন, আমরা কিন্তু একটা বেটার পিকচার পেতাম আজকে যে পিকচারটাতে আছি। শুধু এইখানে কন্ট্রোভার্সির কিছু নাই। আমাদের একটা ধারণা আছে, অনেকে ডব্লিউএইচও এইটাকে অথেন্টিকেট করে না, এটা কিন্তু ঠিক নয়। ডব্লিউএইচও এইটাকে অথেন্টিকেট করে না অ্যাজ এ ডায়াগনোসিস পারপাস টু ট্রিট অ্যান্ড ম্যানেজ কোভিড পজিটিভ পেশেন্ট, সেটার জন্য পিসিআর টেস্ট করতে হবে। কিন্তু এই একটা খারাপ ধারণা বা ভুল ধারণা আমি বলবো আমাদের অনেকের মধ্যে আছে যে এটা ডব্লিউএইচও তো বলে না। এইটা আপনি দেখেন, এর মধ্যে আমাদের ইন্ডিয়া থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে, মিডল ইস্টের অনেক কান্ট্রি এই টেস্ট কিন্তু তারা করেছে। এবং আপনি অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটো টেস্টই যদি আপনি করতে পারতাম, আমরা আজকে আমাদের পিসিআর এর সীমাবদ্ধতাকে আমরা এড়াতে পারতাম। এবং আমরা কন্ট্যাক্ট ট্রেসিং এর কথা যেটা সাইদুর রহমান সাহেব বললেন, আমরা সেই জায়গায়ও কিন্তু করতে পারতাম। আর যেটা এখন করছি না, আমাদের কন্ট্যাক্ট ট্রেসিংটা অত্যন্ত দুর্বল আমি বলবো। আপনি প্রত্যেক দিন যেই লোকদেরকে শনাক্ত করছেন এখন, তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করলে আমি একটা অ্যাভারেজ দিই, 3,485 জন অন এন অ্যাভারেজ গত সপ্তাহে 15তম সপ্তাহে আমাদের কেস ডিটেক্টেড হয়েছে, সেটা আমরা জানি।
এবং 41 জন প্রতিদিন মারা গেছে। এটা আমাদের অ্যাভারেজ গত সপ্তাহে, 15তম সপ্তাহে। তাহলে আপনি 3485 জন যদি প্রতিদিন আপনার আক্রান্ত শনাক্ত হয়ে থাকে, তার কত গুণ? আমরা যদি শিমুলের কথা ধরি, ডক্টর শিমুল অলরেডি বলে গেছেন, তাইলে আমরা 2 জন করেও যদি কন্ট্যাক্ট ট্রেসিং এ নিতাম, তাহলে প্রতিদিন আমাদের 7000 লোককে নিজের পক্ষে কন্ট্যাক্ট ট্রেসিং এ নেওয়ার মাধ্যমে কোয়ারেন্টাইনে নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি নিয়েছি? তারা কি করছে এখন? একে তো সংক্রমিত লোকদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে, হোম আইসোলেশনে পাঠিয়ে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারিনি। তেমনি কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না নেওয়ার ফলে এই সংক্রমণ আপনি কোনোভাবেই থামাতে পারবেন না। আমাদের প্রিন্সিপালটা হবে সংক্রমণ কমানো। সংক্রমণ কমাতে পারলে আমাদের চিকিৎসা ব্যবস্থার উপরে চাপ পড়বে না। আর সংক্রমণ যদি বাড়তে থাকে, তাহলে WHO কি বলেছে? লাস্ট কথা ছিল সব রোগীর চিকিৎসা নিশ্চিত করুন। দ্যাট ওয়াজ দ্য অ্যাপিল, যে সব রোগীর চিকিৎসা। বাংলাদেশ কি সব রোগীর চিকিৎসা নিশ্চিত করতে পারবে? পারবে না। সুতরাং লকডাউন থেকে বের হয়ে আসতে আমরা অস্থির হচ্ছি, এটা কথা। আমরা অস্থির হচ্ছি, পাশাপাশি করোনা সংক্রমণ কিন্তু ত্বরান্বিত হচ্ছে। আপনি যদি এশিয়ার একটা স্ট্যাটিস্টিক্স দেয়, আমরা কোথায় ছিলাম আর এখন কোথায়, আজকে দেখেন ভারত এশিয়ার মধ্যে চলে গেছে 1 নম্বরে, এবং পাকিস্তান চলে এসছে 4 নম্বরে, এবং বাংলাদেশ আনফরচুনেটলি নাও ইন দ্য 6th কান্ট্রি ইন এশিয়া সংক্রমণের দিক দিয়ে, মানে তাড়াতাড়ি সংক্রমিত হচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি, কোথায় ছিলাম? এ দিয়ে আমাদেরকে দেখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য বাস্তব পদক্ষেপগুলি সঠিকভাবে নিচ্ছি কিনা। যদি না নেই, আমাদের হাসপাতাল ব্যবস্থা কিন্তু এখনই ধস নেমেছে, সামনে আরো খারাপ হবে, আমাদের আরো মৃত্যুর ঝুঁকি হবে। ডক্টর এস এম আলমগীর, আপনি এই যে বলা হচ্ছে যে আমাদের টেস্ট বাড়ানোর কথা, সেটি হচ্ছে কি পিসিআর টেস্ট হোক আর র্যাপিড টেস্টই হোক, এটি বাড়লে হয়তো আমাদের ওই কন্ট্যাক্ট ট্রেসিং সেটি একটা সুরাহা হবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। যেটা প্রফেসর সাইদুর রহমান বলেছে আমি শতভাগ একমত, কিন্তু বাস্তবতা হলো যে স্যার যেটা বললেন কিংবা সবাই মিলে বলছেন র্যাপিড টেস্ট, আমাকে পৃথিবীর অন্তত যদি একটা র্যাপিড টেস্ট ভালো কোনো অর্গানাইজেশন রেজিস্ট্রেশন দিয়েছে এনে দেন, আমরা করবো। ভারতে ICMR অ্যান্টিজেন টেস্টটা দিয়েছে, আমরা বলি র্যাপিড, এগুলি কোনো র্যাপিড টেস্ট না, এগুলির একটা ডিভাইস লাগে। আর একটা মাত্র অ্যান্টিজেন টেস্ট যেটা ইমার্জেন্সি পারপাসে FDA দিয়েছে, সেটা আমরা চেষ্টা করছি, আমরা সেটা হয়তো আমরাও পারমিশন আনার চেষ্টা করা হচ্ছে সরকারি লেভেলে, এবং এগুলো ইমার্জেন্সি ইউজ। আর কতদিন লাগতে পারে সেটা বোধহয় এই সপ্তাহে শুরু হয়ে যাবে। আমাদের আরেকটা ছিল যে জিন এক্সপার্ট ভিত্তিক, যে এটা মডিফাইড অলরেডি শুরু হয়ে গেছে ঢাকায়, এবং সেটাও কিন্তু নির্দিষ্ট একটা কোম্পানি বানায়, তারা আবার তাদের দেশের দেয় না। তো আর যদি র্যাপিড টেস্টের কথা, অ্যান্টিজেন ভিত্তিক 2-4টা র্যাপিড টেস্ট গ্রেট ব্রিটেন শুরু করেছিল, বন্ধ করে দিয়েছিল, ফ্রান্স শুরু করেছিল, বন্ধ করে দিয়েছিল, স্পেন শুরু করেছিল, বন্ধ করে দিয়েছে, ইভেন আমেরিকায় প্রথম একবার বন্ধ করে দিয়ে এখন আবার খুলে দিয়েছে। সো আমরা আসলে যেগুলি বাস্তবে সেগুলি নিয়ে কথা যদি একটু আমরা মানুষকে হতাশ করি, মানুষ মনে করে যে অনেক র্যাপিড টেস্ট আছে এবং আমরা ইউজ করি না। র্যাপিড টেস্টের ইভেন FDA এর লেটেস্ট যে অ্যান্টিবডি কিট গুলা তারা দিয়েছে, সবগুলাই ক্লোজড মেশিনে এলাইজা অ্যান্টিবডি করার জন্য। এখন অ্যান্টিবডি র্যাপিড টেস্ট আমরা সবাই হলে ভালো, কিন্তু অ্যান্টিবডি তো মেশিনের মাধ্যমে করতে হয়, ক্লোজ সিস্টেমে করতে হয়। 2 হলো অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডি আমি দেব? অ্যান্টিবডি আমাকে প্রোটেকশন দেয়, তাহলে তো আমি পাসপোর্ট পাবো। এখন বাস্তবতা হলো, আপনারা পরশুদিনও দেখেছেন নেচারে, যারা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট আছে তাদের অ্যান্টিবডি 2 থেকে 3 মাসের বেশি থাকে না। আর যারা আমরা সাফার করি তাদের অ্যান্টিবডি কতদিন থাকে? আমাদের সার্সের অভিজ্ঞতা আছে, অন্যান্য করোনা ভাইরাসের অভিজ্ঞতা আছে, হচ্ছে ম্যাক্সিমাম 6 থেকে 9 মাস, এবং এটা বলা হচ্ছে। সো আমি যে অ্যান্টিবডি করে একটা পাসপোর্ট দিব, যেটা গ্রেট ব্রিটেন ট্রাই করেছিল, এবং প্রায় 35 মিলিয়ন অ্যান্টিবডি টেস্টের অর্ডার দিয়ে আবার স্থগিত করে রেখেছে। সো আসলে বাস্তবতা হলো যে যেটা নাই সেটা নিয়ে যদি আমি অনেক কথা বলি, তাহলে আমরা মানুষকে, আমরা এই বিষয়ে আবার আসবো। আমরা একটু অন্য একটা সাবজেক্টে যাই। দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার বিষয়টি, মানে আসলে এটা কতটুকু মানে হচ্ছে এবং এই হারটা কেমন? স্যার ডক্টর সাইদুর রহমান, আপনি যদি বলবেন কি? আমি শুনতে পাইনি কথাটা।
হ্যাঁ, দ্বিতীয়বার সংক্রমিত আসলে হচ্ছে কিনা ওকে, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। এটা এই ব্যাপারটা বেশ কিছু রিপোর্ট হয়েছে বিভিন্ন দেশে, সেগুলো সখানেকের অঙ্কে, কোন দেশে 5টা। এবং এই রিইনফেকশন কথাটাকে রিইনফেকশন কিনা, এখানে অনেকগুলো ডিলেমা আছে এই ব্যাপারটা ইন্টারপ্রেট করার ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে রিইনফেকশন মানে হচ্ছে এক সময় তাকে বলা হয়েছিল যে নেগেটিভ। প্রথমে ওই নেগেটিভটা যেহেতু আরটিপিসিআর এর একটা 28% নেগেটিভ ফলস আসতে পারে, সেইটার মধ্যে সেটা ছিল কিনা এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। অতএব এটা রিইনফেকশন না হয়ে তারা অনেকেই বলছেন যেটা হয়তোবা এটা ভাইরাল, এটা এত কম ছিল যেটা ডিটেক্টেবল ছিল না। সেকেন্ডলি কেউ কেউ বলে এটা রিঅ্যাক্টিভেশন, ইমিউনোলজিক্যাল অল্টারেশনের কারণে ছিল লোয়ার লেভেলে, এটা রিঅ্যাক্টিভেশন হয়েছে। সো রিইনফেকশন এখনো কনক্লুসিভলি বলার মতো অবস্থা নেই, কারণ সায়েন্স এখনো রিইনফেকশন কথাটা বলছে না। এই অতীত অভিজ্ঞতা এখানে আলমগীর সাহেব আছেন, ওনারা জানেন এই জিনিসটা। কিন্তু কিছু কেসকে যেহেতু আমাদের ল্যাব ফাইন্ডিংস কে মনে হচ্ছে দেখে রিইনফেকশন, যে মাঝখানে একটা নেগেটিভ, একটা বা দুইটা নেগেটিভ রেজাল্ট, পরে একটা পজিটিভ, এটাকে কেউ কেউ মনে করতেছে আমরা রিইনফেকশন। কিন্তু নাম্বারটা খেয়াল করতে হবে, 1 লক্ষের মধ্যে 5 জন, 10 লক্ষের মধ্যে 112 জন, মানে এই সংখ্যায় রিইনফেকশনটাকে, কেন এটা ট্রেন্ড না তো তাহলে এরকম ইউনিক মানুষ কেন হবে যে কয়েকজন ইউনিক মানুষ যাদের ক্ষেত্রে রিইনফেকশন হলো? তো এটা এখন আমার বিবেচনা, আমরা যতটুকু দেখা যায় যে বিজ্ঞান অনুযায়ী এটাকে রিঅ্যাক্টিভেশন বলাই আসলে যুক্তিযুক্ত এখন পর্যন্ত, অথবা মাঝখানে নেগেটিভ রেজাল্টটা। আমি একটু এই বিষয়টা একটু মোজাহিরুল ডক্টর মোজাহিরুল হক, আপনি বলেন যে আসলে মানে আপনার অভিজ্ঞতাটা কি? সাইদুর রহমান সাহেব যেটা বললেন, যে নামেই ডাকেন না কেন, কথাটা সত্যি যে রিইনফেকশন বলেন আর নতুন করে আবার সংক্রমিত হয়েছে বলেন, এটা হচ্ছে, এবং এটা একটা ডব্লিউএইচওর কনসার্ন, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। আপনি এই জিনিসটার আমাদেরকে একটু কিছু অপেক্ষা করতে হবে কিছুদিন, যে কেন এই জিনিসগুলি কেন হচ্ছে। এখন বলা হচ্ছে যে আমাদের বডিতে অ্যান্টিবডি বেশি দিন থাকে না, অ্যান্টিবডি না থাকার কারণে আবার ইনফেকশন হওয়ার সুযোগ আচ্ছা, হচ্ছে আপনি বলছেন এটার হারটা কেমন? যে এটা হার খুবই কম এখনো, খুব এটা এখন আচ্ছা একটু হ্যাঁ, আলমগীর ভাই একটু বলেন তো তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে, যেহেতু আপনারা আমাদের কাছে বাংলাদেশেও আমরা বেশ কিছু যে পাচ্ছি যে 2টা নেগেটিভ হওয়ার পরেও আবার থার্ড যখন আমরা 21 দিন বা 28 দিন করতে গিয়ে আমরা পেয়েছি। তো এগুলি প্রথম দিকে আমাদের খুবই ভাবিয়ে তুলেছিল, কারণ আমাদের একদম প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কেসেই কিন্তু আমরা এই ঘটনাটা ঘটেছে। আমরা হসপিটাল থেকে রিলিজ করে দেওয়ার পরে এরপরে সারা পৃথিবীতে এখন পর্যন্ত রিঅ্যাক্টিভেশন অথবা রিইনফেকশন যেই নামে আমরা ডাকি, এরকম অনেক 100-200 বিভিন্ন দেশে পাওয়া গেছে। সো এটাতে কোরিয়ান একটা কনক্লুশন আছে ভালো। কোরিয়াতে যখন ওদের 100-র বেশি এরকম পেশেন্ট হয়ে গেল, তারা এদেরকে ফলো আপ করলো করে যেটা দেখা গেছে যে এইরকম যাদের আবার পজিটিভ পাওয়া যাচ্ছে তারা মূলত আসলে ভাইরাস ছড়াচ্ছে না। তাহলে এটা রিঅ্যাক্টিভেশন তারা বলতে চাচ্ছে না, এটা রিইনফেকশনও তারা বলতে চাচ্ছে না। তারা বলতে চাচ্ছে যে শরীরে যখন ভাইরাসের সংখ্যা কমে যায়, ভাইরাস যখন মরতে শুরু করে, ভাইরাসের ফ্র্যাগমেন্ট গুলা শরীরে থেকে যায়। এবং আপনি যখন প্রথম পরীক্ষা করেছেন তখন সত্যিকারই ছিল না, এবং ভাইরাসের ফ্র্যাগমেন্ট গুলা থাকে মানে করোনা ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থাকে। আপনি যখন নেজাল থ্রোট সোয়াব নিচ্ছেন তখন আপনি সেখান থেকে আরএনএ এক্সট্রাকশন করছেন, একটা কপি আরএনএ থাকলেই সেটা পিসিআর এর পজিটিভ আসে। পিসিআর অত্যন্ত পরীক্ষা, এবং সেই জন্যই এটা নিয়ে দেখবেন এখন ইদানিং কালে আর কথা হয় না। কোরিয়া এটা পাবলিশ করেছে এবং একটা বিশাল আকারে তারা ডিসেমিনেশন করেছে। না, এখানে আলমগীর ভাই আপনি যেটি বলছিলেন যে তারা ভাইরাসটা বহন করছে কিন্তু ছড়াচ্ছে না, মানে তাহলে তো এটা বিপদের কোনো কারণ নাই। না, এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার মতো এখন আমরা যে এভিডেন্স পাই এখন পর্যন্ত কারণ নাই। আমরাও এটা নিয়ে খুবই কনসার্ন ছিলাম যখন জাপানে, চায়নাতে একটা দুটো করে এরকম কেস পাওয়া যাচ্ছিল, কিন্তু কোরিয়ার এই স্টাডিটা দেখতে পারেন, এটা বিভিন্ন জায়গায় পাবলিশ হয়েছে, হাইলাইটেড হয়েছে, এবং এটাই আমার কাছে যুক্তিটাও অ্যাজ এ মলিকুলার বায়োলজিস্ট পুরা জাস্টিফাইড মনে হয়েছে। মানে আমাদের মধ্যে যারা এর মধ্যে আপনার সংক্রমিত হয়ে আবার ভালো হয়েছেন, আর তারা কতদিনের মধ্যে আবার কাজে যোগ দিতে পারবেন, বা অথবা দিলে সেটি সবার জন্য ভালো হয়? এটা একটা মানে আমরা যেটা দেখি আসলে করোনা ভাইরাসের আমাদের অনেকের অভিজ্ঞতা তো সার্স দিয়ে 2003 বা 2004-এও
এবং সেটাতে দেখা গেছে যে তখন যারা আক্রান্ত ছিল তাদের অ্যান্টিবডি যে শরীরে, যেটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি, আমরা আইজিজির কথা বলি, সেটা 6 থেকে 9 মাসের পরে আর শরীরে নাই। এখন এই অ্যান্টিবডি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরীক্ষা হচ্ছে। যেহেতু ইনফেকশনটা টোটাল বয়সে 6 মাস হয় নাই, এখনো সিরিয়াল পরীক্ষা করা হচ্ছে এবং বলা হচ্ছে 6 মাস পরে গিয়ে আপনার এই যে প্রোটেক্টিভ অ্যান্টিবডি তার কার্যকারিতা 50% কমে যাবে এবং পরবর্তী 3 মাসে অন্য আর 50% কমে যাবে, অর্থাৎ থাকবে না 9 মাস পরে। তো সারা পৃথিবীতে এখন আমরা যত কথা বলি, যত ভ্যাকসিন বা এর জন্য যে কাজগুলো করা হচ্ছে, ভ্যাকসিন নিয়ে আমরা যারা একদমই আসলে বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন গ্রুপের সাথে ইনভলভ আছি, আমরা কিন্তু একটাই চিন্তিত, একটা ভীষণভাবে চিন্তিত, সেটা হচ্ছে যে এটা কি আবার সিজনাল ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর দেওয়ার মতো ভ্যাকসিন হয় কিনা। তাহলে কিন্তু এটা যদি ব্যাপক আকারে মিউটেশন হয়ে সংক্রমণ সক্ষমতা না কমে, তাহলে কিন্তু সারা পৃথিবী আমরা এই ভ্যাকসিন নিয়ে আবার মানে আলোচনা করব। আমাদের আর একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে আমরা আমাদের ওষুধ কোন পর্যায়ে আছে এবং কোন কোন ওষুধ দিয়ে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করতে পারছি এবং ভ্যাকসিন কোন পর্যায়ে আছে এবং সেই ভ্যাকসিন আমরা কবে নাগাদ পেতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা ছোট বিরতি যাচ্ছি, ফিরছি একটু পরেই, আপনাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে আজকে অনলাইনে যুক্ত আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীর। আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইদুর রহমান এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোজাহিরুল হক। আমরা যে বিষয় নিয়ে আগে আলোচনা করছিলাম যে আমাদের ওষুধ কোন পর্যায়ে আছে এবং আমাদের ভ্যাকসিন কি অবস্থায়, আমরা একটু ডক্টর সাইদুর রহমান আপনার কাছে শুরুতে আসছে যে আমরা তো নানা ভাবে কিন্তু নানা ওষুধপত্র এখন ব্যবহার করছি এই করোনা ভাইরাসের জন্য, আমাদের দেশীয় পর্যায়ে কিছু ওষুধ ব্যবহার করছে, সেই বিষয়টি আসলে যথাযথ হচ্ছে কিনা সেটি একটি বিষয়। আরেকটি বিষয়, প্লাজমা নিয়ে মনে হয় আপনি অনেকটা কাজ করেছেন, যে প্লাজমা থেরাপি যেটি দেয়া হচ্ছে সেটির আসলে রেশিওটা কত সুস্থ হওয়ার ক্ষেত্রে? প্রথমে ধন্যবাদ। প্রথম অংশটুকু আগে বলি, যে একটা হচ্ছে যে আমরা দেখতে পাই এই মহামারী চলার সময় প্রথম থেকেই আসলে যেটা মানুষ আতঙ্কগ্রস্ত ছিল এবং এই আতঙ্কগ্রস্ত থাকার কারণে যেহেতু যেটা বলছে বারবার যে 6 মাস মাত্র এই রোগটির বয়স, সেই হিসাবে এটার জন্য কোনো ওষুধ ছিল না বা ওষুধ নেই এখন পর্যন্ত। কিন্তু বেশ কিছু পুরনো অন্যান্য রোগের ওষুধকে আসলে এক ধরনের আমরা বলবো যে প্রচার পেয়ে গেল কোনো কারণে, এবং সেইখানে আমরা অবশ্যই মনে করি এই প্রচার পাওয়ার পেছনে কেউ কেউ আমাদের মধ্যে চিকিৎসক, কোনো বিজ্ঞানী, সমাজসেবক, রাজনীতিবিদ অথবা মিডিয়া, প্রায় সবাই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, অ্যাকচুয়াল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন ব্যক্তিরা এভাবে টেলিভিশনে এসে, ফেসবুকে নিজে লাইভে গিয়ে এভাবে ভয়ঙ্কর ভাবে 4টা ওষুধ, আমি নাম মেনশন করতে চাই, এগুলো আরো প্রচার পাবে, 4টি ওষুধের নাম উচ্চারণ করে তারা বলতে আরম্ভ করলেন যে এই ওষুধগুলো এইভাবে দেওয়া যেতে পারে। যেখানে এই 4টি ওষুধের মধ্যে একটি মাত্র ওষুধ সম্পর্কে প্রাথমিক কিছু দুর্বল প্রমাণ ছিল, বাকি 3টে সম্পর্কে কোনো প্রমাণ আজ অবধি নেই। অবস্থায় 4টি ওষুধের নাম উচ্চারণ করে করে প্রচারের কারণে বাংলাদেশে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে, এটা পৃথিবীর অন্য দেশের সমস্যা হয় না আধুনিক দেশগুলোতে, কারণ তারা ওষুধটা কিনতে পারে না প্রেসক্রিপশন ছাড়া, কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনে বাসায় স্টক করলেন এবং আতঙ্কগ্রস্ত মানুষরা সাধারণ সর্দি, কাশি, জ্বর যেগুলোর সঙ্গে কোভিড এর হয়তো কোনো সংশ্লিষ্টতাই ছিল না, তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় সেই ওষুধগুলো গ্রহণ করলেন। সো আমরা মনে করি যে এটি একটি খুবই ইরেসপন্সিবল এবং একটা আনসাইন্টিফিক এনভায়রনমেন্ট গেছে বাংলাদেশে গত কয়েক মাস। ভাগ্যক্রমে এইবার সবশেষ যে ওষুধটি আসছে, যে গবেষণার ফলটি প্রকাশিত হয়েছে, সে ওষুধটির ক্ষেত্রে আমরা বলবো যে মিডিয়া খুবই রেসপন্সিবল বিহেভ করেছে এবং মিডিয়া বলার সময় বারবার বলেছে যে গবেষণার ফলে এটি পার্টিকুলার রোগীদের ক্ষেত্রে এটির উপকারিতা দেখা গেছে এবং এর ফলে কিন্তু এই ওষুধটিও সাধারণভাবে আগের 4টির মতো অ্যাভেলেবল ছিল, কিন্তু মানুষের মধ্যে ওই হাইপটি তৈরি হয়নি যেটা নিয়ে গিয়ে ঘরে সঙ্গে করে। বারবার মিডিয়া এই খবর প্রচারের সঙ্গে বলে দিয়েছে যে এটা গ্রহণ করার ঝুঁকি আছে এবং বাস্তবে বেশ কিছু টকশোতে এরকম বিশেষজ্ঞদেরকে এনেও মিডিয়া মানুষকে সতর্ক করেছে যে এই ওষুধটি আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না। অতএব বলবো আমরা যে এই মহামারী চলাকালীন অবস্থায় একটা তথ্যের মহামারী চলেছিল, যেখানে বলা হয়েছিল যে এই গরম ভাব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, অথচ খুব শক্তিশালী ভিত্তি যে 3টি জিনিসের আছে, মাস্ক পরুন,
6 ফিট দূরে থাকুন, বারে বারে হাত ধোন এবং স্যানিটাইজ করুন। এই তিনটির বদলে অন্যান্য জিনিসগুলো প্রচার পেল। এই তিনটি একদম বিজ্ঞান শিক্ষিত ভাবে বারে বারে বহু বছর যাবৎ প্রমাণ হয়েছে বারে বারে, এবং এইটা তো বারবার প্রমাণ করেছে যে এটি শুধুমাত্র মাস্ক এত ভাগ কমায়, শুধুমাত্র 6 ফিট ডিস্টেন্স এত ভাগ কমায়, এবং এটার সঙ্গে যখন হ্যান্ড ওয়াশ অ্যাড হয় এত ভাগ কমে যায়, অলমোস্ট মানে এটা প্রায় নীল করে দেওয়া যায় ট্রান্সমিশন। সেগুলো আলোচনা না করে আমরা বিভিন্ন অমুকটা খাওয়া যাবে, তমুকটার গন্ধ, তমুকটার রস, এই সমস্ত আলোচনা করে আমরা আসলে মানুষকে বিভ্রান্ত। প্লাজমার বিষয়টি যদি একটু বলেন। প্লাজমা সম্পর্কে বিশ্ব স্বীকৃত সুপারিশটা হচ্ছে এটি শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়াল এনভায়রনমেন্টে দেওয়া যাবে, কিন্তু এক্ষেত্রেও সে একইভাবে দেখবেন দুর্ভাগ্যজনক ভাবে টেলিভিশন ফেসবুকে আসলো কি প্লাজমা ও অমুক গ্রুপের প্লাজমা প্রয়োজন। এটি খুবই আমরা মনে করি একটা অবৈজ্ঞানিক অ্যাপ্রোচ। আমি অবশ্যই যে মানুষটির পিতা মাতা বা যিনি নিকট আত্মীয় অসুস্থ, তখন তার মধ্যে আতঙ্ক থাকা স্বাভাবিক, তিনি চাইবেন এটা পাওয়ার জন্য, কিন্তু পৃথিবীতে এখন এই সুপারিশটি নেই। এটি শুধুমাত্র সুনির্দিষ্ট ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া অনুযায়ী এনরোল করা হলে তাকে প্লাজমা দেওয়া যাবে, এবং এখানে প্লাজমা কার ডোনার কে হবে সেটাও কিন্তু ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। কিন্তু আমাদের দেশে ওই যে একটাকে বলছিলেন ডক্টর আলমগীর, যে যাদের ওই খুবই অল্প মেয়াদ হয়, অল্প মানে মাইল্ড কেসেস বা মডারেট কেসেসে তাদের অ্যান্টিবডি মতে খুবই কম টাইটার তৈরি হয়। আমাদের এখানে এখন ভালোভাবে টাইটার মাপে এরকম ল্যাবরেটরিও নাই। অর্থাৎ প্লাজমা সম্পর্কে কনক্লুসিভ কিছু বলা যাবে না। প্লাজমা একটা চলমান গবেষণা, আমাদের একটা গবেষণা চলছে। আমরা আমাদের এই গবেষণাটি গ্লোবালি আমরা মনে করি যে ভালো ডিজাইনে 5টি প্রতিষ্ঠানে 13 জন গবেষক মিলে গবেষণাটি চালানো হচ্ছে। আমরা এটা মাঝামাঝি জায়গায় আসতে পারিনি, এখন আমরা হয়তো বলতে 1/3 প্রোগ্রেস করেছে। সো এটার প্রোগ্রেশন মোটামুটি মিড টার্ম ডিসেমিনেশনের জায়গায় আমরা এখন আসিনি। সেই জন্য আসলে আপনি যে কথা বলছেন কতবার কাজ করে সেরকম বলার অবস্থায় আসলে এই গবেষণার প্রোগ্রেশন হয়নি। আমরা অবশ্যই যখনই এটা ইন্টারিম বলার মতো জায়গায় যাব আমরা সাথে সাথে এটা ডিসেমিনেট করব। আচ্ছা ডক্টর মোজারুল হক, তাহলে আপনি একটু এই যে ওষুধ সম্পর্কে তো নানা রকম কথা শুনলাম, কিন্তু আমাদের এরপরও কিন্তু অনেকে ওষুধ মানে খাচ্ছে, ব্যবহার করছে, এবং অনেক ডাক্তাররা কিন্তু সাজেশনও দিচ্ছেন। এটা ছাড়া কি আমাদের অন্য কোনো উপায় আছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু বাড়িয়েই বলবো যে আমরা ডাক্তারদের মধ্যে ও জিনিসটা লক্ষ্য করছি যে অনেকেই অনৈতিকভাবে, দিস ইজ কোয়াইট আনএথিক্যাল, আমাদের কোনো ডাক্তার প্রচারেও নেমেছেন, এবং আমি এরকমও দেখেছি যে সেপনিলের প্রচারেও আমাদের ডাক্তার দেখা যাচ্ছে। তো সুতরাং এটা সম্পূর্ণ আনএথিক্যাল। আর আমি এটা ডিটেলসে যাব না, কারণ WHO এর কথা বলতে হলে উই আর অন এ সলিডারিটি ট্রায়াল, সারা পৃথিবীব্যাপী ট্রায়াল চলছে। WHO এটা মোটামুটি নিয়ন্ত্রণ করছে না, যেখানে যেখানে হচ্ছে সাপোর্ট দিচ্ছে এবং মনিটর করছে। সলিডারিটি ট্রায়ালের মাধ্যমে ভ্যাকসিনটাও বেরিয়ে আসবে এবং ওষুধও বেরিয়ে আসবে, এবং এগুলির মাধ্যমে যেটা আলটিমেটলি আসবে WHO সেটাকে অথেন্টিকেট করবে। অথেন্টিকেট করার পরে এটা ব্যবহারের জন্য কিন্তু তারা সুপারিশ করবে, তারা তো সুপারিশই করতে পারে। তো এই জায়গায় আমি যে কথাটা বাংলাদেশের, দেখুন আপনারা বাংলাদেশের ডাক্তাররা দাবি করে বসেছেন এরকম যে এইটা ইফেক্টিভ ট্রিটমেন্ট, এরকম বলে দিয়েছেন এবং সফল হয়েছেন। মিডিয়াগুলি সেইটাকে ক্যাচ করে নিয়েছে একটা সেক্সি নিউজ হিসাবে, যে একেবারে প্রচার করে তাদেরকে টেলিভিশনে পর্যন্ত এনেছেন। এই যে কাজটা হয়েছে এটা সম্পূর্ণ আনএথিক্যাল। ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল মিনিমাম 3টা ক্লিনিক্যাল ট্রায়ালের পরে যদি একটা জিনিস প্রমাণিত হয় তখনই সেই জিনিসটাকে কিন্তু এন্ডোর্স করা হয় বা অথেন্টিকেট করা হয়। প্রমাণিত যদি আপনার অনেক দীর্ঘ সময় নেয় সেক্ষেত্রে তো মানুষকে তো কিছু একটা দিতে হবে, সেটা হয়তো দিচ্ছেন, সেটার একটা ব্যবস্থা আছে। সেটাকে আপনি দেখেন আমেরিকাতে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বলে একটা কথা আছে, ঠিক জাপানেও এরকম ইমার্জেন্সি একটা, প্রত্যেকটা দেশেই তাদের যে একটা নিয়ম নীতি থাকে সেখানে এরকম এই ধরনের ইমার্জেন্সি ইউজের জন্য, ব্যবহারের জন্য তাদের গাইডলাইনে তাদের এটা থাকে, এবং বাংলাদেশেও থাকতে পারে সেটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, যেটা আমাদের সাইদুর রহমান সাহেব বলছিলেন যে এটা তো ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, চলুক না, আমরা 3টা ফেজের ক্লিনিক্যাল ট্রায়াল দেখি, তারপরে আমরা দেবো। আর উনি যে টাইটারের কথা বলেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি মানুষ ছুটাছুটি করছে প্রতিদিন, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন আমার প্লাজমা লাগবে, কার কাছে আছে খবর দেন, টেলিফোন নাম্বার, এই মানে মোটামুটি প্লাজমার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। তবে ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র একটা কথা আছে না, সুতরাং যেই মানুষটা মৃত্যুশয্যায় আছে তার যারা কিন আছেন তারা এবং তিনি অবশ্যই চাইবেন যে শেষ কি আছে, যা আছে আমাকে দাও, সেই হিসাবে অনেকে এই সুযোগটা নিচ্ছেন।
তো এইটা কিন্তু আমাদের ডাক্তাররা যদি এটার মধ্যে ইনভলভ হন, সম্পূর্ণ তারা অনৈতিক কাজ করছেন, তাদেরকে এটার থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। আমি ডক্টর এস এম আলমগীর আপনার কাছে আসবো। আসলে ভ্যাকসিন নিয়ে আমাদের খবরটা কি? কোনো সুখবর খবর আছে কিনা, অথবা কতদিন সময় লাগতে পারে? আসলে বাস্তবতা স্যাররা যেটা বললেন, মহামারীর যারা ইতিহাস পড়ি, সকল মহামারীতে এরকম কিছু লোক ওষুধ দিয়ে, কিছু লোক নিয়ে। বাংলাদেশের যে ভদ্রলোক বলেন যে থানকুনি পাতা দিয়ে কোভিড ভালো হয়ে যাবে, তার সাথে কিন্তু বিশ্বের গণমাধ্যম যখন একটা স্টেরয়েড নিয়ে কথা বলে, একই কথা মিলে যায়। আমরা যেমন রিসেন্ট যে স্টেরয়েডের কথা শুনেছি, এটা সারা জীবন ছোটবেলা থেকে আমরা যখন মেডিকেল কলেজে 3rd ইয়ার থেকে জানি দিস ইজ এ লাইফ সেভিং ড্রাগ, তাই তো? কিন্তু একটা গণমাধ্যমে আসার পরে আমরা আজকাল যে স্টেরয়েড নিয়ে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু অনেক রিপোর্ট এসছে। সেটা আন্তর্জাতিক গণমাধ্যমের কথাই আমি বলছি, যে সেটা হলো যে রিসার্চের কোন পর্যায়ে এসে আমার আসলে প্রচারণা দরকার, এটা আমরা করি না, কারণ এটার পিছনে সারা পৃথিবীর বাণিজ্য জড়িত এটাতে। এবং আপনাদের মনে আছে 2014-তে যখন ইবোলা শুরু হলো, তখন একটা কোম্পানি একদিন ডিক্লেয়ার দিল আমাদের কাছে মেডিসিন আছে। যখন আমরা ইবোলা নিয়ে কাজ করতাম, আমরা বললাম যে ঠিক আছে, আমার মুখে আছে মেডিসিন দেন। তখন বলা হলো এটা প্রটেক্টিভ আমাদের জন্য, আমরা ল্যাবে যা কাজ করি, আমার কাছে 10টি ডোজ আছে, আমরা 3টা তোমাদের জন্য স্পেয়ার করতে পারি। কিন্তু কোম্পানির নাম সারা পৃথিবীর গণমাধ্যম যখন আগ্রহ হচ্ছে তখনই প্রচার করে দিয়েছে। ওরা কিন্তু এখন পর্যন্ত ইবোলার ওষুধ বের করতে পারেনি। এখন এই পর্যন্ত যতগুলো মেডিসিন কথা আমরা শুনি, পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলি বিভিন্ন পেজে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে। এবং প্রফেসর সাইদুর রহমান যেটা বলছে যে প্লাজমা নিয়েও কিন্তু WHO কে কথা বলতে হয়েছে, কারণ এটা ক্লিনিক্যাল ট্রায়াল। আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ব্যাংক তৈরি হয়ে গেছে, প্লাজমা ব্যাংক, কিন্তু ব্যাপারটা এরকম হওয়ার কথা না এখন, কারণ আমাদের এখানে এখনো আমরা প্রটেক্টিভ অ্যান্টিবডি ডক্টর আলমগীরের সম্ভবত সংযোগটা একটু মানে ঝামেলা হচ্ছে। আমরা একটু ডক্টর সাইদুর রহমান, এই যে বিষয়গুলো বললেন, আমাদের ভ্যাকসিন, আমাদের সেটি মানে আপনার কাছে আসলে কোনো খবর আছে কিনা? আমরা কবে নাগাদ এটি আসলে পেতে পারি, এবং পেলে কি বাংলাদেশ তখন পাবে কিনা অগ্রাধিকার ভিত্তিতে, সেটা আপনার কি মনে হয়? এখানে তো আসলে অনেকগুলো যদি আছে, কিন্তু তারপরও আমরা যদি মনে করি যে পৃথিবীতে সকল ধরনের সৌভাগ্য আমাদেরকে এবার করোনা থেকে মুক্তির জন্য আমাদের পক্ষে থাকবে, বিজ্ঞানের পক্ষে থাকবে, তাহলে 3 ধরনের ভ্যাকসিনের গবেষণা খুবই সামনে আসছে। একটি হচ্ছে ভেক্টর বেস গবেষণার ক্ষেত্রে অক্সফোর্ড এবং চীনের মিলিটারি একাডেমি, এই 2 গ্রুপ ভেক্টর বেসড অ্যাডিনোভাইরাসের কে ভেক্টর হিসেবে ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করছে। এরা ফেজ 1-2 মার্চ করেছে, কেউ কেউ ফেজ 1 শেষ করে 2-তে আসছে। আরেকটা হচ্ছে mRNA বেসড, আমেরিকানরা করেছে, তাদের একটা মডার্না কোম্পানি, তারাও mRNA বেসড, এটা একটা নিউ টেকনোলজি। এই দুটো হচ্ছে একেবারে নতুন প্রযুক্তি, এই প্রযুক্তিতে আগে কখনো ভ্যাকসিন তৈরি করা হয়নি। এই 3টা ভ্যাকসিনকে ধরা হচ্ছে একদম লিড, সামনে চলে আসছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে একটা ট্র্যাডিশনাল ভ্যাকসিন চাইনিজরা তৈরি করেছে, যেটা পুরনো যেভাবে আগে তৈরি করা হতো ভ্যাকসিন, ওই পদ্ধতিতে, এবং সেটা তারা ফেজ 3-তে নিয়ে গেছে। এবং গত আপনারা দেখেছেন চাইনিজ যে বিশেষজ্ঞ দল ছিল, তারা যাওয়ার সময় বলে গেছে যে তারা যদি তাদের ভ্যাকসিন বের করতে পারে বাংলাদেশকে প্রায়োরিটিতে রাখবে। তবে আপনাদের প্রশ্নের উত্তরে একটা মূল কথা বলি, পৃথিবীব্যাপী আসলে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আমরা যদি ভাবি যে 400 থেকে 500 কোটি মানুষকে মানে ডোজ ভ্যাকসিন তৈরি করতে হবে, আপনারা জানেন অক্সফোর্ডের সঙ্গে একটা কোম্পানি চুক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকা, তারা হচ্ছে এটা বিক্রি করবে সারা দুনিয়াতে। তৈরি করার জন্য তারা ভাড়া নিয়েছে একটা ভারতীয় কোম্পানি সেরাম, পৃথিবীর সবচেয়ে বড় ভ্যাকসিন প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। মানে আমি বলছি বিজ্ঞানীর সঙ্গে একটি বিক্রেতা বা মার্কেটিং এজেন্টের সঙ্গে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এরা যুক্ত হওয়ার পরে তারা বলতে পারতেছে যদি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, এই সময়ের মাঝামাঝি কোন এক সময় এই শ্যাডোসে মানে যেটা অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরি হয়, তাহলে 10 কোটি নিবে ব্রিটিশরা। সো এই কাজটা করতে আমেরিকানদের মডার্নারও তাই 30 কোটি ভ্যাকসিন, এবং তারা ভ্যাকসিন বানানো শুরু করেছে। রিয়েলিটি হচ্ছে তারা ভ্যাকসিনটা আসলে তৈরি করে ফেলতেছে, তারা ধরে নিচ্ছে যে যদি এটা আলটিমেটলি অনুমোদন না পায় এই টাকাটা নষ্ট হবে। এবং আপনারা জানেন যে বিল গেটস বারবার বলছে যে তিনি আসলে সকল ভ্যাকসিনের খরচ বহন করবেন। সো এখানে অনেকে গ্যাম্বলিং ধরনের একেবারে অবস্থাটা, যে ভ্যাকসিনের অনুমোদনের আগে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে,
উইথ এন এক্সপেকটেশন যে এটা অনুমোদন পাবে, এবং সেটা একটা 10টা 1 লক্ষ না, কোটি। কারণ এটা 400 কোটি ভ্যাকসিন। এটা একটা উদাহরণ আমি দেই, যে বাসায় 4জন 7জন মানুষের জন্য রান্না করা আর একটা বিয়ে বাড়ির 1000 লোকের রান্না করার পুরো বিশাল পার্থক্য আছে। অতএব ল্যাবরেটরিতে ভ্যাকসিন বানানো আর সেই ভ্যাকসিন 400 কোটি বা 300 কোটি বানানো, এটা একটা আকাশ পাতাল ফারাক। এবং 1 বছর থেকে 1.5 বছর সময় লাগবে এই 400 কোটি ভ্যাকসিন তৈরি করতে। এরপর সেটা আবার অ্যাডমিনিস্টার করা, প্রতিটা মানুষের শরীরে এটা প্রবেশ করা। এরপর তো যে এটি একটি বিশাল সময় সাপেক্ষ ব্যাপার আপনি যেটি বললেন। তবে আমাদের আসলে ব্যবসা নয়, সেবার দিকেই মনোযোগী হওয়া উচিত। সারা বিশ্বের সবাই চাইবে যে ব্যবসা নয়, এখানে যেন সেবা দেওয়া হয় এবং মানুষকে বাঁচানোর জন্য। আমরা সেটি প্রত্যাশা করি। কিন্তু আমাদের আজকে মতো সময় এখানে শেষ হয়ে গেছে। আমরা এই বিষয়ে হয়তো আরো একদিন বিস্তারিত আলোচনা করতে পারবো। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং মূল্যবান এখানে আলোচনা করার জন্য। দর্শক, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা আশা করব খুব দ্রুতই ভ্যাকসিন বা ওষুধ যেটি হোক না কেন আবিষ্কৃত হবে এবং আমরা সেটি পাবো, এবং আমরা যে মানব জাতি যেটির বিরুদ্ধে লড়াই করছে, যুদ্ধ করছে, সেই যুদ্ধে আমরা জয়ী হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন।